সবাই হতভম্ব, বিস্মিত, সবার চোখে মুখে কৌতূহল। এটা কেমন কথা? বিয়ে হবে না কী কারণে? বিয়ে হবে না কেন? আকসার খালা বিস্মিত হয়ে প্রশ্নটা করতে মেজবা ভিজেল হেসে অত্যন্ত নাটকীয়ভাবে জবাব দিল, বিয়ের আগে আমি আমার হবু স্ত্রীর মুখটা দেখতে চাই, তারপর বিয়ে করব। বিয়ের আসরে হইচই পড়ে গেল মেজবাহর এই কথা শুনে। আকসার খালা রেশনি খাতুন মুচকি হেসে সামনের পর্দা সরিয়ে আকসার দোপাট্টা উঁচু করে ধরে রেখে ওর মুখ দেখার ব্যবস্থা করে দিলেন। মেজবা অত্যন্ত গুরুত্বর সাথে আকসার মুখ দেখল। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আকসা বউ সাজে লাজুক মুখে বসে আছে। ওর পরনে একটা লুড পিঙ্ক রঙের শাড়ি, মাথায়ও এরকই রঙের দোপাট্টা, মুখে একটা ন্যাচারাল মেকআপ, ঠোঁটের লিপস্টিকও নুড রঙের মধ্যে, গলায় ডায়মন্ড কাটের সিম্পল একটা নেকলেস, আর মেজবাহদের পক্ষ থেকে দেওয়া স্বর্ণের মোটা সেনটা কপালের ওপরে নেকলেসের সাথে মিলিয়ে এরকমই নকশার একটি ছোট্ট টিকলি, নাকে ওদের দেওয়া ডায়মন্ডের নাকফুলটা, আর হাতে সেদিন মেজবাহর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি। আকসার ঠোঁটের কোণে লাজুক হাসি। ও বেশ লজ্জা পাচ্ছে। ও মেজবাহ এভাবে দেখতে চেয়েছে বলে সবাই আবার এই নিয়ে খুব হাসাহাসিও করেছে। তবে মেজবাহর মনের মধ্যে যে কী চলছে তা এখনও বুঝে উঠতে পারেনি আকসা। সামনে কি হতে চলেছে সেটা ধারণাও করতে পারছে না। ওয়েলকাম আকসা খন্দকার অ্যাজ দ্য ওয়াইফ অফ মেজর মেজবাহ ইফতেখার। মেজবাহ কথাটা বলেই অদ্ভুত রহস্যময়ভাবে হাসল। তবে আকসা বিয়ের আমেজে এতটাই বিভোর ছিল যে মেজবাহর ওই হাসির অর্থ উপলব্ধি করতে পারল না। কাজী সাহেব খুব তাড়াহুড়ো করছিলেন, তাই বিয়ে পড়ানোর জন্য তাড়া দেওয়া হলো। আকসা খুব ধীরে সুস্থে কাটতে কাটতে কবুল বলল। এদিকে মেজবাহ এক নাগারে 3বার কবুল বলে ফেলল। বিয়ে পর্ব শেষ হতেই ওদের খেতে বসানো হলো। আকসা এমনিতেও বেশি খেতে পারে না, তার ওপর সারাদিনের ধকলের পর এখন খাওয়ার এনার্জি নেই ওর। তাই প্লেটের সব খাবার ধরে ধরে মেজবাহর পাতে তুলে দিতে লাগলো। মেজবাহ ওর দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, আর্মি পার্সনদের খাওয়া দাওয়ার ব্যাপারে খুব স্ট্রিক্ট রুলস থাকে মিসেস ইফতেখার। এতদিনের খাওয়া এক সপ্তাহে ক্ষতি হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। এভাবে আমাকে না দিয়ে নিজে কষ্ট করে হলেও খাওয়ার চেষ্টা করো। এমনিতেও সামনে অনেক ধকল যাবে তোমার ওপরে, সেগুলো সামলানোর মতো শক্তি থাকতে হবে তো। মেজবাহ অদ্ভুতভাবে কথাটা বললেও আকসার কাছে অদ্ভুত ঠেকল না। ও স্বাভাবিকভাবেই নিল, বিয়েতে ধকল তো হবেই। মেজবাহ ঠিকই বলেছে, এখন ভালো মতো খেয়ে নিতে হবে, পরে না হলে শরীরে এনার্জি পাওয়া যাবে না। বিয়ে শেষে এখন বিদায়ের পালা। আকসার আম্মুর কান্নাকাটি থামছেই না। তিনি তো কোনো কথাই বলতে পারছেন না, এই জন্য তার দায়িত্ব পালন করলেন আকসার ছোট খালা। আকসার হাত ধরে ওর খালা নীরব জায়গায় নিয়ে গিয়ে বললেন, শ্বশুর বাড়িতে সমাজে বুঝে থাকতে হয়, সবার সাথে মিলেমিশে থাকবে, কারোর সাথে ঝামেলায় জড়াবে না, কারো কোনো কিছু ভুল বা অন্যায় মনে হলে একবারের বেশি দুবার বলবে না, তা নিয়ে নিজের মতো থাকবে, বড়দের মুখের মুখে তর্ক করবে না, সবাইকে সম্মান করবে। বিশেষত তোমার ও স্বামীকে। জানো তো শ্বশুরবাড়িতে মেয়েদের স্বামী সব, সেখানে স্বামী না থাকলে কিছুই না। স্বামী কদর না করলে তুমি অন্য কারো কদরও পাবে না। তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তার মন জয় করে চলার চেষ্টা করবে। স্বামী যদি কখনো দুটো কথা বলে বা রাগারাগি করে, তখন তাকে ঠান্ডা করার চেষ্টা করবে, নরম সুরে কথা বলবে, পাল্টা তার সাথে উচ্চবাচ্য করবে না। এইসব কাজ বেশিরভাগ পুরুষ মানুষ অপছন্দ করে। এই কাজ মোটেও করা যাবে না। স্বামীকে বুঝে তার মন মতো চলে সংসার রক্ষা করতে হবে।
এক সময় ওই সংসারে একাংশ তোমার হয়ে উঠবে, তাই সংসারটাকে তোমার নিজের মনে করে সেখানে থাকতে হবে। এই কথাটা সব কিছুর আগে মাথায় রেখো। ছোট খালার কথায় আকসা মুখে কিছু না বললেও কয়েকবার ভদ্রভাবে মাথা নেড়ে সায় জানালো। খালা ওকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। একমাত্র বোনজি তার, বিয়ে করে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। ছোট খালা আকসার কপালে একটা চুমু খেয়ে কান্নারত স্বরে বললেন, ছোট মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। দেখতে দেখতে আমার মায়ের আজকে বিয়ে হয়ে গেল। ছোট খালা শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে আকসাকে গেটের বাইরে নিয়ে গেলেন। বরযাত্রী সবাই সেখানেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে কনের জন্য। তাড়া দেওয়া হচ্ছে। আকসা বাইরে আসতেই হঠাৎ কে যেন মনে করে আবারও বাড়ির ভেতরে ছুটল। আকসার আম্মু নিচতলায় সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে কান্না করছিলেন। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন আকসা দৌড়ে গিয়ে ওর আম্মুকে দেখে ঝাপটে জড়িয়ে ধরল। তারপর হাওমা করে কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না দেখে আয়েশা বেগমের কান্না বেগও বেড়ে গেল। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে অজস্র চুমু খেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় দিলেন তিনি। বিদায় পালা শেষে সদ্য হওয়ার শ্বশুর বাড়িতে সবেমাত্র এসেছে আকসা। কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ও। তবুও এখনও কান্না থামছে না ওর। ওকে প্রথমে একটা ঘরে নিয়ে বসানো হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। চাচি শাশুড়ি ফাতেমা খাতুন সবাইকে বাইরে বের করে ক্যাসাল মুক্ত করে রেখেছেন ঘরটা, যাতে ও নিরিবিলিতে বিশ্রাম নিতে পারে। শুধু রিমু আর মিহি বসে আছে এই ঘরের সোফার ওপরে। আকসার কোনো কিছু দরকার হলে দেখার জন্য আকসা মিহি আর রিমুকে বলে বাইরে পাঠিয়ে একটা ঘুম দেওয়ার চিন্তা করলো। তখনই চাচি শাশুড়ি এসে বললেন, মা, তোমাকে তোমার স্বামীর ঘরে দিয়ে আসতে হবে। এসো আমার সাথে। স্বামীর ঘর শব্দটা ঝনঝন করে বাজতে লাগলো আকসার কানে। লজ্জায় মুখ নত হয়ে এলো। ও উঠে চাচিকে অনুসরণ করে তার সাথে হাঁটতে লাগলো। লম্বা বারান্দা ধরে যতই মেজবাহর ঘরের দিকে এগোচ্ছে তত বেশি ওর বুকে ধুকপুকানি বেড়েই চলেছে। মেজবা ওকে ভালোবাসে এখনও। একথা মেজবা বলেছে তো। ওকে ভালোবেসে নিশ্চয়ই কাছে টেনে নেবে আজ, ভাবতেই তার মনে মনে আড়ষ্ট হলো আকসা। আসন্ন যাত্রার দিকে একটা কদম ফেলে এগোতে লাগলো। মেজবাহর সাথে ওর সংসার জীবন নিশ্চয়ই খুব সুন্দর হবে। এখনই নানান স্বপ্ন দেখতে শুরু করলো ও। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল মেজবাহর এবং ওর খুনসুটি পূর্ণ সংসার কল্পনা করে। আকসা বিছানার মাঝখানে বসে আছে। সাদামাটা একটা বাসর ঘর। বিছানায় সাদা চাদর বিছানো আর তার ওপর কতগুলো গোলাপের পাপড়ি ছড়ানো। আকসা দেওপাটটা কপাল অবধি টেনে বসে আছে। ঘরের বাইরে গান বাজনা হই হুল্লোড় চলছে। দরজা খোলার শব্দ হতেই আকসা আরও বেশি গুটিসুটি মেরে বসল। ঠোঁটের কোণে তখন ওর লজ্জা মিশ্রিত হাসি। আকসা নত মুখে বসে রইল। একেবারের জন্যও সামনে তাকিয়ে মেজবাহুকে দেখল না। অপেক্ষায় রইল কখন মেজবা এসে ওর দোপাট্টা খুলবে। কিন্তু 5 মিনিট পেরিয়ে গেলেও যখন এমন কিছুই ঘটল না, তখন আকসা নিজেই ধীরে ধীরে ঘুমটা খুলে মুখ তুলে সামনে তাকালো। দেখল মেজবা বিছানার সামনে অবস্থা করতে থাকা রকিং চেয়ারে বসে মুখে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওকে। আকসা চিকন স্বরে ওকে জিজ্ঞাসা করলো, আপনি ফ্রেশ হয়েছেন? হুঁ, মেজবা গম্ভীর স্বরে জবাবটা দিল। তখন অবধি আকসা কিছুই ধরতে পারল না। পর মুহূর্তে ও মেজবাকে বলল, তাহলে শুয়ে পড়ুন, এসে অনেক ধকল গেছে তো, একটা ভালো ঘুম দিন, ক্লান্তি কেটে যাবে। আলাপ না হয় পরে করা যাবে। আমিও ঘুমিয়ে পড়ছি এখন। ওপাশে আপনার বালিশ
আপনার অপর পাশে বালিশটা দেখিয়ে কথাটা বলে আকসা যখনই শুতে যাবে তখনই পেছন থেকে মেজবাহর কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, কোথায় ঘুমাচ্ছ? বিছানায়। কেন? আকসা কিঞ্চিত অবাক হয়ে জবাবটা দিল। মেজবাহ রকিং চেয়ার পায়ে ঠেলে উঠে এগিয়ে এসে বলল, আমার বিছানায় তুমি কেন ঘুমাবে? প্রশ্নটা শুনে আকসা ভড়কে গেল। এটা কেমন কথা? বিয়ে করেছে দুজনে, ও তো এখন মেজবাহর স্ত্রী, তাহলে মেজবাহর বিছানায় ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? আকসা আমতা আমতা করে বলল, এখন তো এই বিছানা আমাদের মেজবা। ওহু, আমাদের নয়, বরাবরই আমার। এখানে শুধু আমি ঘুমাবো, তাহলে আমি কোথায় ঘুমাবো? আকসা চরম অবাক হয়ে প্রশ্নটা করল। মেজবা গা সারা ভার নিয়ে জবাব দিল, আই ডোন্ট নো। তবে এতটুকু জেনে রাখো, আমরা এক বিছানায় ঘুমাচ্ছি না। আকসা যেন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। এসব কি বলছে মেজবা? কিছুই বুঝে উঠতে পারছে না ও। আকসা এবেলায় উঠে এসে দাঁড়ানো মেজবাহর সামনে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি বলছেন মেজবা? এক বিছানায় ঘুমাবো না মানে? কেন ঘুমাবো না? আমরা তো স্বামী স্ত্রী, বিয়ে হয়েছে আপনার আর আমার। মেজবা উপহাস্য করে হেসে বলল, স্বামী স্ত্রী? হা! আকসা বোকা বনে তাকিয়ে রইল ওর দিকে। মেজবা নিজের বুকে দুই হাত গুজে রেখে বলল, যে সম্পর্কে একজন মানুষের প্রতি ভালোবাসা তো দূর, হৃদয়ে সামান্য অনুভূতিও থাকে না, সেই সম্পর্কে নির্দিষ্ট মানুষটার সাথে এক বিছানায় ঘুমানোও যায় না। তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন না? না, বাসি না। এমনকি তোমার জন্য সামান্য সহানুভূতিও নেই আমার মনে। কঠোরভাবে জবাবটা দিল মেজবা। আকসা উদ্গ্রীব কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, এখন এসব কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? বাসতাম 5 বছর আগে, কিন্তু এখন বাসি না। এখন আমার হৃদয়ে তোমার জন্য শুধুমাত্রই ঘৃণা অবশিষ্ট আছে, আর কিছু নয়। আকসার বোধহয় শেষ ধাক্কাটা খাওয়াই ছিল। কঠোর পাশবিক কথাটা শোনা মাত্রই ওর মাথায় যেন বাজ পড়ল। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল ও। অবিশ্বাস্য দৃষ্টি ফেলে মেজবাহর দিকে তাকিয়ে রইল। ওর এন হাল দেখে মেজবা হাসল খুব, পৈশাচিক আনন্দের সে হাসি। আকসার যেন বিশ্বাস হতে চাইল না। ভাবল সব বুঝি ওর ভ্রম, একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই এই দুঃস্বপ্ন ভেঙে যাবে। ও করুণ কণ্ঠে মেজবাকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমাকে সেদিন ভালোবাসার কথা কেন বলেছিলেন? ভালোবাসা? আর তোমাকে, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায়? মেজবাহর এমন কঠোর কথাবার্তা শুনে ক্রমশই আকসার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ও বহু কষ্টে ভাঙা গলায় বলল, তার মানে আপনি মিথ্যে বলেছিলেন? সবটা অভিনয় ছিল আপনার? হ্যাঁ ছিল। এনি প্রবলেম? অকপটে স্বীকার করে নিল মেজবা। আকসার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এইসব কথা শুনে। এতক্ষণ নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করলেও এবার আর পারল না। মেঝেতে লুটিয়ে পড়ল ও। মেজবাহর পায়ে কাছে ডুগরে কেঁদে উঠল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি তো সব কিছু সত্যি ভেবে নিয়েছিলাম, সত্যি আপনাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা তো আপনার মতো মিথ্যা নয়, আর না তো অভিনয়। তবু আমার সাথে এমন কেন করলেন মেজবাহ? এসব কি করে শান্তি পেলেন বলুন? চুপ করে আছেন কেন? কেন আমাকে এভাবে ঠকালেন? কেন আঘাত দিলেন? এসব করা কি খুব বেশি দরকার ছিল? এক নাগারে কাঁদতে কাঁদতে আকসার হাঁপানি উঠে গেছে, তবু ওর কান্না থামে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, নিঃশ্বাস টানতে পারছে না ও। অনেক কষ্টে জোরে জোরে শ্বাস টানছে আর কাঁদছে। আক্রমণ এজেন্ট জোন্সটা দেখে আকসার এহেন
অবস্থা দেখে তবুও মেজবাহর একটু দয়া মায়া হলো না। এই স্থির পাথরের মূর্তি ন্যায় দাঁড়িয়ে রইল ও। ওকে একটুও টলানো গেল না, যেন একটা পাথর, যার কোনো অনুভূতি নেই, কিচ্ছু নেই। পাথরের গায়ে কখনো ফুল ফোটে না। আকসা এবার টলতে টলতে উঠে দাঁড়ালো মেজবাহর সামনে। অতিরিক্ত কান্নাকাটি করার কারণে নাক মুখ চোখ লাল হয়ে গেছে ওর, শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপতে গেছে, ঠোঁটের লিপস্টিক শুষ্ক হয়ে এসেছে, চুল কতগুলো সামনে এসে পড়েছে, মাথার দোপাট্টা খুলে ফ্লোরে পড়ে আছে। আকসা জোরে জোরে শ্বাস টানছে, কান্না থামানোর প্রাণপণ চেষ্টা করছে, তবে কোনোভাবেই থামাতে পারছে না। হেক্সি তুলছে বারবার। আকসা ধীর পায়ে সামনে এগোলো। মেজবাহর সফেদ পাঞ্জাবির কলার টেনে ধরলো আসনক, দুই হাতে কলার চেপে ধরে কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে প্রশ্ন করলো, ভালোই বাসেন না যখন, তখন বিয়ে করলেন কেন? কেন আমার অনুভূতি নিয়ে খেললেন? কি মজা পেলেন এইসব করে? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? অনুভূতি নেই যখন, তাহলে মিথ্যা অনুভূতি জাহির করলেন কেন? এতটাই ঘেন্না আমার প্রতি, তাহলে কি উদ্দেশ্য আমার নামটা দখল করে নিলেন অপমান করার উদ্দেশ্যে? হ্যাঁ, অপমান শব্দটা তুমি মুখেও এনো না। তোমার মতো মেয়ে ওই শব্দটা উচ্চারণ করলে অপমান করা হবে, তাই চুপই থাকো। মেজবা উপহাসের সুরে হেসে কথাটা বলে। আকসা ওর কলার আরও শক্ত করে চেপে ধরে কৈফত চায়। বলুন, কেন করেছেন আমার সাথে এমন কাজ? কিভাবে পারলেন আপনি? একটিও কি বেবেকে বাঁধল না আপনার? মায়া দয়া হলো না? কেন করলেন? কি দোষ আমার? হ্যাঁ। মেজবা কোনো জবাব দেয় না, শান্ত চোখে তাকিয়ে থাকে। আকসার কান্নারত লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে। আকসা একেবারে ক্লান্ত। কান্না, চিৎকার আর আহাজারির কারণে শরীরে এনার্জি এক রক্তিও। ও মেজবাহর শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, বলুন মেজবা, জবাব দিন আমাকে। জানতে চাইছি আমি, আমার কি অপরাধ? এতটুকু জানার অধিকার তো আমার আছে। কোনো দোষ করে থাকলে শুধরে নেব, তবু অন্তত কিছু তো বলুন। বলুন না মেজবা, প্লিজ বলুন। আকসা প্রথম কথাগুলো মেজবাহর পাঞ্জাবির কলার ধরে জাকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেও সে শক্ত বাক্য দুটি বলার সময় একেবারে মুষড়ে পড়ল। শরীরে আর এতটুকুও জোর নেই, ভীষণ ক্লান্ত ও। আকসা মেজবাহর বুকের ওপরে ঠাঁই দিয়ে পড়ে রইল, পাঞ্জাবির কলার তখনও দু হাতে আগলে ধরে রাখা। আকসা চোখ বুজে এবার চিকন সরে কাঁদছে এবং বিড়বিড় করছে, বলুন না মেজবা, বলুন না প্লিজ। মেজবা ওর পিঠে ব্লাউজের নিচের দিকটার যে খোলা অংশ, সেখানে হাত রাখে। এরপর চোখের পলকে ওকে পাজা কোলা করে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুইয়ে দেয়। এরপর সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা তড়িৎ, রাখো আকসা, সব ভুলের ক্ষমা হয় না। একজনকে সব দিক থেকে ভেঙে চুরে দিয়ে ক্ষমা পাওয়ার আশা করাটা বোকামি। আঘাতটা আমার এখানেই লেগেছিল আকসা, দেখতে পাচ্ছ তো? ঠিক এইখানে। আর এখানে যখন আঘাত লাগে না, তখন পৃথিবীর সব কিছু তুচ্ছ লাগে। কোনো কিছু এই আঘাত সারাতে পারে না। একজন শান্ত মানুষও অশান্ত হয়ে যায়, পৃথিবীর সব ঝড় তাকে গ্রাস করে ফেলে। একজন শীতল হৃদয়ের মানুষও কঠিন পাথরে পরিণত হয়, যেমনটা তুমি আমাকে তৈরি করেছো কঠিন পাথরে। এই হৃদয়ে এখন আর কিছুই অবশিষ্ট নেই, তাকিয়ে দেখো। মেজবা আঙুল বুকের বাপাশে ঠুকে আকসাকে কথাগুলো বলল। আকসা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মেজবাহর দিকে। মেজবাকে দেখে এখন ওর মনে হচ্ছে লোকটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত এবং ক্ষতবিক্ষত হয়ে এখন জ্বলন্ত আগ্নেয়গিরির পরিণত হয়েছে, যার ভেতরকার লাভা যে কোনো
কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। মেজবা পুনরায় হিসিয়ে বলল, ক্ষমা করা কি এতই সহজ আকসা? তুমি যেই ভুল করেছো সেটার আদৌ ক্ষমা হবে? অবশ্য ভুল বললেও ভুল হবে। তুমি যেটা করেছিলে সেটা জেনে শুনে সজ্ঞানে, এবং সজ্ঞানে করা কাজকে ভুল নয় বরং অন্যায় বলা হয়। সেদিন আমাকে স্বাভাবিকভাবে রিজেক্ট করে দিলে পারতে, সেটাও আমি মেনে নিতাম, কিন্তু তুমি সেটা করনি। ইচ্ছাকৃতভাবেই উচ্চবাচ্য করেছো। একটা বাজে সিনক্রেট করে আমাকে চরম অপমানিত করার চেষ্টা করেছিলে। 17 বছরের মেয়ে কুচি খুন কি হয় না? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তোমার সেদিনের কাজটা সামান্য ছিল কিনা। তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবে সাজা অবশ্যই আছে। তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু কোনো দিন ছুঁয়েও দেখব না। তুমি হবে এমন মেয়ে যার প্রতি তার স্বামীর এতটাই অনীহা যে বিয়ের পর তাকে একদিন ছুঁয়েও দেখেনি। তোমাকে আমার নামেই থাকতে হবে। তোমাকে কখনো কারোর সামনে অসম্মানিত হতে দেব না, কিন্তু তুমি না তো কোনো দিন আমার ধারে কাছে আসতে পারবে, আর না তো আমার ভালোবাসা পাবে। আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ছটফট করবে, মরে যাবে, তবু পায়ে ধরে চেয়েও পাবে না। এক সময় তো ভালোবাসতেন, তাহলে কিভাবে পারছেন সেই ভালোবাসাকে কষ্ট দিতে? আকসার আকুল প্রশ্ন। মেজবা সামান্য জবাব দিল, যন্ত্রণাদায়ক ভালোবাসা তো এমনই, একজন পরে আরেকজনের পড়ায়। একবার তুমি আমাকে পুড়িয়েছো, এবার না হয় নিজে পুড়ে ছারখার হও। এ কথার পর আকসা আর মেজবাকে ঘাটানোর সাহস পেল না। মেজবা বিছানা থেকে উঠে গেল। বেলকনিতে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা পিছন থেকে প্রশ্ন ছুড়ল, তার মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন? মেজবা ওর এই প্রশ্নের কোনো জবাব দিল না, শুধুমাত্র সামান্য ক্রূর হাসল। মেজবা এবং আকসার বিয়ের আজ দ্বিতীয় দিন। সাধারণত এই বাড়িতে সবসময় ঈশা বেগম এবং ফাতেমা খাতুনই রান্নাঘরটা সামলান, তবে বাড়ির নিয়ম অনুযায়ী আজ নতুন বউয়ের রান্না করতে হবে। সামান্য কিছু হলেও রান্না করে সবাইকে খাওয়াতে হবে। আকসা রান্নার কাজটা ভালোই পারে, মায়ের থেকে শিখেছে। ও নিতান্তই শখের বশে বাবার বাসায় থাকতে প্রায়ই অবসরে রান্নাবান্না করত। মোটামুটি সব ধরনের খাবারই রাঁধতে জানে আকসা, তাই ও প্রগাঢ় আত্মবিশ্বাসের সাথে সেই সকাল থেকে রান্না করতে লেগে পড়েছে। ওর শাশুড়ি এবং চাচি শাশুড়ি ওকে সাহায্য করতে এসেছিলেন, তবে অনেক বলে কয়েক তাদেরকে বিশ্রাম নিতে পাঠিয়েছে আকসা। আজ দুপুরের খাবারটা ওর নিজে হাতে একাই রান্না করবে। তখন বাজে বেলা 11টা। আকসা ডিমের কর্মা করে গরুর মাংস চড়িয়েছে সবে। তখনই মেজবা এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। লোকটা সেই সকালে বেরিয়েছিল, ফিরেছে বোধহয় সবে মাত্র। মেজবাকে দেখা মাত্রই আকসার গতকাল রাতের সব কথা মনে পড়ে গেল। মেজবা কাল বিছানায় ঘুমায়নি, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে রকিং চেয়ারে আধশোয়া হয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে অবশ্য মেজবাকে দেখতে পায়নি আকসা। এমন না যে ও দেরিতে ঘুম থেকে উঠেছে, বরং ওর ঘুম 7টায় ভেঙে গেছে। পরে শাশুড়ির কাছে শুনেছে মেজবা নাকি প্রতিদিন ভোর 6টায় ঘুম থেকে উঠে জগিং করতে বের হয়। এটা তার রোজকার রুটিন। মেজবা আকসাকে রান্নাঘরে দেখে ভ্রু কুঁচকালো। এই সময় তো রান্নাঘরে মা আর চাচি থাকে। আকসাকে আশা করেনি মেজবা। আকসার গতকাল রাতের সমস্ত আঘাত ক্ষত এখনও সারেনি, তবুও সম্পর্কটা স্বাভাবিক করার আশায় ও মেজবাহর সাথে কথা বলল। মেজবাকে জিজ্ঞাসা করলো, আপনার কিছু লাগবে? তুমি এখানে কেন? আকসার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। আকসা বিড়বিড় করে জবাব দিল, রান্না করছিলাম।
মাথা ব্যথা করছে প্রচণ্ড। মামুনি, মামুনি, কোথায় তুমি? আমাকে এক কাপ কফি দিয়ে যাও তো। কফি দেওয়ার কথাটা আকসাকে না বলে মেজবা চেঁচিয়ে ওর মামুনিকে বলল। আকসা এপাশ থেকে মিয়ে যার গলায় বলল, আমি করে দিই, নো নিড। গম্ভীর এবং রূঢ় স্বরে কথাটা বলে মেজবা সেখান থেকে চলে গেল। দুপুরে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছে আজ। তাহসিন আর রিমু সোফায় বসেছে প্লেট নিয়ে। টিভি দেখতে দেখতে খাবে ওরা। ফাতেমা খাতুন ওদের খাবারের প্লেট দিয়ে এসেছেন। আকসা আর ওর শাশুড়ি এবং চাচি শাশুড়ি আগে বসেনি খেতে। সবাইকে খাবার সার্ভ করে দিয়ে তারপর তারা খেতে বসবে। আকসা তাদেরকে বসতে বলেছিল, তবুও তারা বসেননি। ওকে সাহায্য করার জন্য শাশুড়ি রান্নাঘর থেকে খাবারের বোলগুলো এনে দিচ্ছে আর আকসা সেগুলো থেকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। সবাই প্লেটে দিতে দিতে একবার মেজবাকে দেওয়ার পালা আসলো। মেজবাহর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। ও পাশের চেয়ারে বোমা ছোট চাচার সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে ব্যস্ত। আকসা কাশি বিরিয়ানি রান্না করেছে, সাথে বিফ জ্বালানি, চিকেন চপ, করালো ফিশ ফ্রাই, সর্ষে ইলিশ এবং ফিরনি। মেজবাহর প্লেটে কাছে 2 চামচ তুলে দিতে মেজবা তৎক্ষণাৎ চড়া গলায় বলল, এতখানি আমি খাই না, খাবার কমাও। আকসা ধমক খেয়ে তড়িঘড়ি করে 1 চামচ কাছে উঠিয়ে নিল। মেজবাহর ভাবখানা দেখে মনে হচ্ছে আকসার রান্না করা খাবারের প্রতি ওর কোনো আগ্রহ নেই। খাচ্ছেও দায়ের পড়ে। আকসা মনে মনে খুব কষ্ট পেল। মেজবাহ এতটা কঠোর হচ্ছে কিভাবে? অথচ সবার সামনে দেখে বোঝাই দেয় যে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক নয়। মেজবাহ কারো সামনে আকসার সাথে দুটো কথাও বলে না। আকসা ভেতরে ভেতরে পুড়ে সারকার হয়ে যাচ্ছে মেজবাহর এহেন আচরণে। আকসা রিমু আর তাহসিনের সাথে বসে লুডো খেলছিল সন্ধ্যায়। তখনই রিমুর ঘরে ছোট চাচি এসে আকসাকে বললেন, মেজবা বাড়ি ফিরছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। আকসা ভেবে পেল না মেজবা ফিরছে তাতে ওকে কেন ঘরে গিয়ে বসতে হবে। তবুও চাচি শাশুড়ির কথা অমান্য করলো না। রিমুর ঘর থেকে বের হয়ে সোজা মেজবাহর ঘরে গিয়ে বসলো। আকসা সবে একটা বই বের করেছে কুক শেলফ থেকে, তখনই ওর ফোনে কল আসলো। ফোন স্ক্রিনে অন করে দেখলো কলি কল দিয়েছে। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কলি উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, দোস্ত রে, বিবাহিত জীবনের প্রথম দিন কেমন কাটলো তোর? ভালো। আকসা মেয়ে যার কণ্ঠে জবাবটা দিতেই কলি বলে উঠল, তোর কণ্ঠ এমন লাগে কেন? জামাই কি বেশি আদর করে ফেলছে? এমনিতে রাতে নানান চিন্তায় ভালো ঘুম হয়নি আকসার। মেজবা রাতে ওর কাছে আসা তো দূর, ভালোভাবে কথা অবধি বলেনি, বরং যে আচরণ করেছে তাতে আকসার গতকালের রাত হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে স্মরণীয় জঘন্য রাত। তার ওপর কোলের এমন প্রশ্ন। মেজাজটা চড়া হয়ে উঠল আকসার। ও চড়া গলায় কলিকে কিছু বলতে যাবে, তার আগেই দরজার দিকে তাকাতেই দেখল মেজবা ঘরের ভেতরে প্রবেশ করছে। আকসা চাপা স্বরে কলিকে বলল, পরে কথা বলছি তোর সাথে, রাখছি এখন। আকসা কল কেটে দিল। মেজবা এসে সোজা ফ্রেশ হতে চলে গেল। এটা ওর রোজকার নিয়ম। মেজবা বের হতেই আকসা এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর সামনে। বুকে হাত গুজে দাঁড়িয়ে মেজবাকে প্রশ্ন করলো, কোথায় ছিলেন? কেন? মেজবা ব্রু কুচকে পাল্টে প্রশ্ন করতেই আকসা জবাব দিল, আপনাকে যে বিকেল থেকে আপনার আম্মা এতবার কল দিলেন, কল রিসিভ করেননি কেন? ব্যস্ত ছিলাম তাই। আম্মা টেনশন করছিলেন, এতটুকু বোঝেন আপনি? আকসা সমান তালে প্রশ্ন করতে মেজবা এবার কোমরে হাত গুজে কয়েক কদম ওর দিকে এগিয়ে মুখ উঁচু করে প্রশ্ন করলো, তুমি কে ভাই? কে তুমি আমাকে এত প্রশ্ন করার? আনসার মি। আর ইউ টু ডিমান্ড সো মাচ এক্সপ্লেশন?
মেজবা অনবরত এগোতে লাগলো আকসার দিকে, আর আকসা পেছাতে। ওর বুক কাঁপতে লাগলো, ভয়ে দু চোখের পাতা কেঁপে উঠল। তবু মনে একরাশ সাহস সঞ্চয় করে জবাব দিল, আপনার স্ত্রী হাসালেন। আকসা ততক্ষণে দেওয়ালের সাথে লেপটে গেছে। মেজবা ওর পাশে দেওয়ালে এক হাতে রেখে ওর সামনে দাঁড়িয়ে নিচু হয়ে কিছুক্ষণ হাসলো। আকসা ওর হাসি দেখে পারলে মরে যায়। কথাকের হাসিও এত সুন্দর হবে কেন? একটা মানুষের সব কিছু এতটা সুনিপুণ হতে পারে কিভাবে? মারাত্মক, নিখুঁত এবং মহময়। আকসা বিমোহিত হতে যেও নিজেকে আটকালো, বিরোধ করে বলল, আপনি মানুন বা না মানুন, আমি আপনার স্ত্রী, এবং এই সত্যিটা কোনোভাবেই বদলে যাবে না। সে আপনি যতই অস্বীকার করুন না কেন। তোমাকে এত কথা বলতে কে বলেছে ভাই? থাকো না তুমি নিজের মতো। তোমাকে কিছু করেছি আমি? মেরেছি, কেটেছি, তুলে আসার মেরেছি। কাল চাইলে তো মারতে পারতাম, তবুও এমন কিছু করেছি। তাহলে এত মাতব্বারি করো কেন? তোমার সাথে আমি কথাবার্তা বলতে চাই না, অথচ তুমি যেসে এসে আমার সাথে কথা বলো। হোয়াট ডু ইউ টক টু মি দিস ওয়ে? যথেষ্ট হয়েছে, এবার আমাকে বলতে দিন। আকসা আঙুল উঁচিয়ে কিছুটা জোর গলায় কথাটা বলতেই মেজবা মাথা নেড়ে শান্ত গলায় বলল, ওকে বলো ভাই, বলতে দিলাম তোমাকে। এমনিতেও মেয়ে মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করা ব্যথা। আকসা বলতে শুরু করলো, দেখুন, আপনার মনে আমার জন্য যাই থাকুক না কেন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। এ কথা আপনাকে মানতেই হবে। আপনি যতই হাসুন না কেন, তবুও কথাটা মিথ্যে হয়ে যাবে না। আর আপনার স্ত্রী হওয়ার দরুন আমার আপনাকে নিয়ে ভাবতে হবে। এটা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। কিন্তু আপনি আমার সাথে এই সামান্য কারণে যে আচরণ করছেন, সেটা মোটেও কাম্য নয়। আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আমি এসব ডিজার্ভ করি না। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হতে পারে না। মেজবো। গল্প সীমান্ত রেখা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।